বিল্ড অফ দ্য ইয়ার এডিশন সিরিজটা হচ্ছে আমাদের সব থেকে বাজেট ক্লিনচিং সিরিজ। বছরের শেষের দিকে আমরা এক একটা করে সার্টেন বাজেটে বিলটা পুশ করি, যেটা একদম অ্যাবসলিউট ব্যাংকার একটা ডিল হবে এবং বাজেটের মধ্যে বেস্ট হবে। আজকে আমরা চিন্তা করলাম যারা হচ্ছে একদম মোটামুটি বাজেট কম, 30,000 টাকার মতো বাজেট থাকে মনিটর ছাড়া, তাদের জন্য একটা বিল্ড পুশ করার। তো এই বিল্ডটার ফিলসফি কী কী হবে, কম্পোনেন্টস কী কী হবে, বেঞ্চমার্কে কেমন হবে, এটাতে কিন্তু আমরা বাই দেবে AMDর একদম নতুন রিলিজ হওয়া 5600G যে সাকসেসর 5600GT যেটা, সেটা ইউজ করছি। তো সব কিছু নিয়ে কথাবার্তা হবে। সাথে দেখছেন ওনাকে, সাথে দেখছেন টেকলাইন বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের 30K বিল্ড অফ দ্য ইয়ার এডিশনের একটা নতুন ভিডিওতে। বিল্ডের প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলা দরকার বা বলবো সেটা হচ্ছে প্রসেসরটা। প্রসেসরটা বলবো 5600GT নিয়ে কিন্তু অনেকেই নানা রকম হচ্ছে উৎসাহ প্রকাশ করতেছে, বিকজ এটা যে নতুন রিলিজ হয়েছে M4 প্ল্যাটফর্মকে তো AMD এখনও টেনেই যাচ্ছে। তো যে 5600G দ্য লেজেন্ডারি গ্রাফিক্যাল প্রসেসর, সেটারই হচ্ছে সাকসেসর। এইটার 5600Gর মধ্যে থিওরিটিক্যালি তেমন কোনো তফাৎ নেই, এটার হয়তো বা ক্লক স্পিডটা একটু বাড়ানো আছে, তো সেটা আমরা একটু বেঞ্চমার্কে দেখবো। এই প্রসেসরটার দাম হচ্ছে এখন আপনারা 13,000 টাকায় পেয়ে যাবেন এই বিল্ডের জন্য। তার সাথে কমপ্লিমেন্টের একটা মাদারবোর্ড আছে, সেটা হচ্ছে আমাদের খুবই বিখ্যাত MSI B450MA Pro Max 2। এবং আমাদের যে বাজেট বিল্ডগুলো আছে মোটামুটি 25 থেকে 40 রেঞ্জে, এই বিল্ডগুলোতে আমরা এই মাদারবোর্ডটা ইউজ করি, বিকজ ইটস আ গুড মাদারবোর্ড। এটাতে হচ্ছে আপনারা 2টা র্যাম স্লট পাবেন, একটা NVMe স্লট পাবেন, এছাড়া VRM স্টেবিলিটিও বেশ ভালো। অন্তত এই বিল্ড নিয়ে চিন্তার কোনো কারণে, সো দ্যাটস আ গুড থিং। এবার একটু মেমোরি কন্ট্রোলারগুলো নিয়ে কথাবার্তা বলি। র্যাম হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে কোর্সারের ভেঞ্জেন্স LPX DDR4। অনেকে বলেন যে ভাই আপনি তো এতদিন এপাসার নক্স ইউজ করতেন বা হচ্ছে প্যাট্রিয়টের র্যামগুলো ইউজ করতেন, দোজ আর গুড। প্যাট্রিয়টের র্যামটা একটু দেখলাম যে CL টাইমিংটা বেশি, বাট কোর্সারের যে ভেঞ্জেন্স LPX র্যামটা, এটা আমরা 8 16GB করে নিছি, বিকজ আপনারা জানেন যে APU প্রসেসরের জন্য কিন্তু এবং M4 প্ল্যাটফর্মের জন্য কিন্তু ডুয়াল চ্যানেল ইজ আ মাস্ট থিং, নাহলে কিন্তু ক্ষেত্র বিশেষে 30% পর্যন্ত হচ্ছে আপনার পারফরমেন্স ড্রপ করে, এবং APU-গুলো তো আপনার গ্রাফিক্সের জন্য হচ্ছে র্যাম থেকে মেমোরি শেয়ার করে। তো এর জন্য আমরা একদম 16 টাইমিংয়ের LPX র্যাম দুটো দিছি। এটা হচ্ছে 2300 টাকা করে আপনার এক একটা পড়বে, 2টা স্টিক। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে আমাদের ওরিকোর যে SSD-টা আমরা ইউজ করছি, এটা হচ্ছে একটা PCI Gen 3 NVMe M.2 SSD, অফকোর্স 3000 Mbps ওরা হচ্ছে স্পিড মেনশন করে, যেটা আমরা বেঞ্চমার্কে যে দেখবো, এটাও আপনার এখন 2300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ইটস আ গুড SSD। আমাদের একটা আগের বাজেট বিল্ডে ইউজ করছিলাম, তখন বেশ ভালোই করছিল এবং মার্কেটে একটা ভালো চাহিদা আছে, এর জন্য আমরা একটা পিক করলাম। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা থাকে মোটামুটি সব শেষ। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কেসিংটা নিয়ে কিন্তু একটু কথা বলা জরুরি, যে কি আমরা ইউজ করছি। কেসিং হিসেবে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে GameDS-এর Aura GC7, এবং এটা পিক করার ওয়ান অফ দ্য মেইন রিজন হলো এটার সাথে একটা 250 ওয়াটের পাওয়ার সাপ্লাইও আসে, যেটা কিন্তু একটা গেম চেঞ্জিং থিং। কারণ কি, এই ধরনের যে বিলগুলো অনেকে বলেন যে ভাইয়া 400 ওয়াট 450 ওয়াট বা এক্সট্রা পাওয়ার সাপ্লাই না নিলে নাকি হবে না, বাট সেগুলো ভুলে যান। এই বিল্ডের জন্য আপনার এটা ম্যাক্সিমাম TDP কখনো 100-110 ওয়াটের বেশি যাবে না হাই স্ট্রেচ করলে। তো তার জন্য 250 ওয়াটের যে পাওয়ার সাপ্লাই হেডরুম, যেটা ইনবিল্ড পাওয়ার সাপ্লাই, সেটা বেশ ভালোই। তো এই কেসিংটা নেওয়ার একটা কারণ হচ্ছে বাজেট বিল্ডে না মানুষের একটা শখ থাকে কি, তাদের পিসিটা আর যাই হোক না কেন, দাম কম হোক বেশি হোক যেটাই হোক না কেন, কেসিংটা যেন দেখতে সুন্দর হয়। এবং আই থিঙ্ক এই কেসিংটা ওই জিনিসটা ভালো মতো ফুলফিল আপ করে দেয়। GC7 হচ্ছে সামনে 2টা ফ্যান আছে, পিছে হচ্ছে ফ্যান আছে। এটা হচ্ছে আপনারা 8GBটা মনে হয় ফিক্সড, বাট হচ্ছে সব দিক দিয়ে ভালো একটা আমার চয়েস মনে হচ্ছে। 3800 টাকার মতো দাম পড়বে, দামটা একটু বলে রাখলাম। তো এই ছিল মোটামুটি কম্পোনেন্ট, 30,000 টাকার মধ্যে এর বেশি কিছু নেই। এখন আমরা একটু বেঞ্চমার্কে যাওয়ার আগে বাকি কথাগুলো বলি। এই বিলটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি এই দামগুলো বললাম মাদারবোর্ড সহ, এটা কিন্তু 31,000 টাকা এসে পড়ে, বাট এই বিলটা আপনি অ্যাকোয়ার করতে পারবেন হচ্ছে IDB-তে। কিন্তু 11 থেকে 16 তারিখে একটা মেলা চলতেছে, বছরের সব থেকে বড় যে কম্পিউটার মেলা, সেটা হচ্ছে চলতেছে। তো সেইখানে এটা আপনি 30,000 টাকায় পেয়ে যাবেন, এবং এই বিলটাতে ফার্স্টবার মতো টেকল্যান্ড 1,000 টাকা লস করতেছে। এটার কারণ কি লস করার, বিকজ হচ্ছে অথরিটি থেকে বললো যে আমরা কিন্তু প্রায় গিভওয়ে করি। হ্যাঁ, তো গিভওয়ে করলে হয় কি, একটা জিনিস একটা গিভওয়ে হতে পারে, যে আমরা যে RX 580টা গিভওয়ে করতেছি সেটা একজন হয়তো বা পাবে, বাট বাজেট বিল্ডের ক্ষেত্রে যদি 1,000 টাকা লস করে দেওয়া হয়, তাহলে এটা সুফল, এটা যদি নেয় অনেকজন পাবে। অন্তত যদি 20টাও নেয় মানুষজন, তাহলে 20 জন কিন্তু ওই সুফলটা পাবে। এটা ভেবে অথরিটি বলছে যাও মেলা উপলক্ষে এটা করে দাও। তো এটা আপনার IDB থেকে নিতে পারবেন, এই বিলটা শোকেস করা থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। বাট আই থিঙ্ক 30,000 টাকা এটা কেমন করলো সেটার বেঞ্চমার্কটা জাস্টিফাই করবে। তো বেঞ্চমার্ক একটু চলুন যাওয়া যাক যে কি অবস্থা। প্রথমে আমরা গিগবেঞ্চ দিয়ে শুরু করি আমাদের ট্র্যাডিশন অনুযায়ী। তো 5600Gর ব্যাপারটা কি, বা সরি
5600 জিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রসেসরটার পারফরমেন্স নিয়ে বেশি কিছু নতুন করে বলার নাই। যেটা বলার দরকার আছে সেটা হচ্ছে AMD এখন এটার জন্য ড্রাইভার আপডেটস পুশ করতেছে। তো ওভার দ্য ড্রাইভার আপডেটস এটার যে পারফরমেন্স গ্রাফটা সেটা কি উন্নতি হচ্ছে না ভালো হচ্ছে সেটা একটু দেখার বিষয়। তো 5600 জিটি যখন আমরা বেঞ্চমার্কটা শেষ করলাম গিগবেঞ্চ দিয়ে, তখন দেখলাম যে সিঙ্গেল করে 2106 এবং মাল্টি করে 8567 মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু একদম মোটামুটি যে খালি 5600 আছে না ওটা কিন্তু বেশ পাওয়ারফুল প্রসেসর, ওইটার সাথে সাথে একদম 19-20 মতো রেজাল্ট করতেছে, অর্থাৎ জিটি কিন্তু বেশ ভালোই করছে। এবং ওপেন সিএলে যখন গ্রাফিক্স ক্যালিবারটা মাপলাম দেখলাম যে 15606 মতো স্কোর পুশ করতেছে, যেটা কিন্তু একটা GT 1030 বা RX 550 যে জিপিইউ আছে তার থেকে বেটার। একটা প্রসেসরে এত পুরান আর্কিটেকচারের প্রসেসরের যে আইজিপি এতটা হ্যান্ডেল করতে পারছে, ইটস এ গুড থিং। এরপর আমরা একটা কাজ করলাম, আমরা হচ্ছে পিসি মার্ক 10 এই পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম। তো বেঞ্চমার্ক করে দেখলাম যে 6952 মতো স্কোর পুশ করছে, হুইচ ইজ অলরেডি 18th পার্সেন্টাইল, অর্থাৎ ওয়ার্ল্ডের 80% পিসি থেকে কিন্তু এই পিসিটা আপনার 30,000 টাকায় বেটার পারফরমেন্স দিচ্ছে, হুইচ ইজ আ ভেরি গুড থিং। তারপর যখন আমরা এসএসডিটার স্পিড মাপলাম তখন দেখলাম যে আমাদের ওরিকোর এসএসডিটা কিন্তু সিকোয়েন্সিয়াল রিডে 3250 এবং সিকোয়েন্সিয়াল রাইটে 2719-এর মতো স্পিড পুশ করছে এমবিপিএস, সেটা কিন্তু বেশ ভালো, এটা বলতেই হবে। ওরিকোর এই বাজেট এসএসডি ইটস রিয়েলি গুড। আমরা আগেও ইউজ করছি বিগ ডে। লাস্টে আমরা আমাদের যে মাদারবোর্ডটা ইউজ করছি না তার যে VRM টেম্পারেচার অ্যান্ড স্ট্যাবিলিটি, ওই যে ভোল্টেজ রেগুলেটরি মডিউল যেটা, ওইটার যখন টেম্পারেচারটা মাপলাম তখন দেখলাম যে মাত্র 60.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, অর্থাৎ খুবই ফ্লুয়েন্টলি খুবই স্টেবলভাবে 5600 জিটিকে হ্যান্ডেল করতে পারতেছে, কোনো প্যারাই হচ্ছে না। এবং এই M4 প্ল্যাটফর্মে এই প্যারাগুলো হয় না। বাট মাদারবোর্ডে যখন কথা বলতেছি, আমাদের কিন্তু একটা মাদারবোর্ডে ভিডিও করছি আমরা, সেটা হচ্ছে B650 যে মাদারবোর্ডগুলো আছে না সেটাতে হচ্ছে আপনার একটা মারামারি লাগাই দিছি M5 প্ল্যাটফর্মের, AMDর যে Ryzen 7 7700 7500 যে খুবই এক্সাইটিং একটা ভিডিও দেখে আসতে পারেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যেটা করব, আমরা কিন্তু এই বিলটাতে কিছু গেমিংও করছিলাম, হ্যাঁ যদিও ওটা গেমিংয়ের ইয়ে না, বাট অনেকেরই কোয়েশ্চেন থাকে। তো আমরা করছি কি একদম Cyberpunk 2077 ট্রিপলি লেভেলের একটা পুশ দিছি। তো ট্রিপল গেম Cyberpunk 2077 যখন আমরা লো প্রিসেটেড FSR 2.1 পারফরমেন্স মোডে সেট করে খেললাম, দেখলাম যে অ্যাভারেজে 20 FPS এবং 1% হতে 20 FPS এর মতো প্রডিউস করতেছে এই সিস্টেমটা, যেটা কিন্তু আপনার মনে রাখবেন যে সিনেমাটিক FPS কিন্তু 24 FPS হয়, তো তার থেকে একটু ভালোই করতেছে, অর্থাৎ খেলতে পারবেন, রেজুলেশন হয়তো বা একটু কমাইতে হবে বা এটা করতে হবে, বাট ইটস গুড, ইটস পারফর্মিং ওয়েল। তারপর আমরা খুবই জনপ্রিয় একটা গেম Forza Horizon 5, এই গেমটা একটু বেঞ্চমার্ক করলাম লো প্রিসেটে, এটাতে আমরা কোনো আপস্কেলিং মেথড আর ইউজ করি নাই। তো বেঞ্চমার্ক শেষ করে দেখলাম যে অ্যাভারেজে কিন্তু প্রায় 55 FPS এবং 1% হতে 23 FPS, দুইটা ট্রিপলি টাইটেল কিন্তু মোটামুটি দাম হিসেবে ভালোই হ্যান্ডেল করতে পারছে। তো আরেকটা যেটা কথা থাকে, যারা ডাবলের টাইটেলগুলো খেলবেন, অর্থাৎ স্পোর্টস টাইটেলগুলো খেলবেন, FIFA হতে পারে, ভ্যালোরেন্ট হতে পারে, অ্যাপেক্স লেজেন্ড হতে পারে, হালকা পাতলা ফোর্টনাইট হতে পারে, CS2 হতে পারে, তাদের জন্য কিন্তু ইট উইল পারফর্ম রিয়েলি ওয়েল। গেমিংয়ের স্পেকট্রামটা আমি বলে দিলাম। তো এখন আরেকটা কথা থেকে যায় যে ভাই আমি যে 30,000 টাকা দিয়ে এই বিলটা নিচ্ছি, এটার জাস্টিফিকেশন কি, এটা কি নেওয়া ঠিক হবে কিনা? আই থিঙ্ক ইটস ওয়েল জাস্টিফাইড। ভারী ভিডিও এডিটের কাজ ছাড়া আপনার যদি একাডেমিক কাজ থাকে, ম্যাটল্যাবের প্রোগ্রামিং থাকে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট থাকে, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ থাকে, ইলাস্ট্রেটরের কাজ থাকে, ফটোশপের কাজ থাকে, তারপর আপনার জাস্ট ইকোনমিক স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট আছে তারা স্ট্যাটা ইউজ করে, তারপর নানা রকমের প্রোগ্রাম যারা ইউজ করে, সেই সব দিক দিয়ে কিন্তু কোনো প্যারা নাই। আর্কিটেকচারের কথা কেউ ভেবেন না, ওটাকে আমি এক পাশে রাখবো। আর্কিটেকচার থিং ইজ মানে ওটা খুব হিউজ একটা থিং, বাট অন্যান্য যা আপনারা চিন্তা করতে পারেন সবই কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক যারা নতুন ফ্রিল্যান্সিং বা যে কোনো কিছু শুরু করবেন, ক্যারিয়ার শুরু করবেন, তাদের জন্য ইট কুড বি আ বেস্ট ডিল, ইটস কুড বি আ বিগ ডিল। এটা আইডিবির মেলাতে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ইজ আ মাস্ট। আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, ওটাতে জয়েন হয়ে যেতে পারেন। ওটার হচ্ছে লিঙ্কটা নিচে দিয়ে রাখলাম, ওখানে আমরা নানা রকম আড্ডা দিই, নানা রকম ইনথুসিয়াস্টিক প্যাচাল পারি, অনেক কিছু করি। আর হচ্ছে আপনারা যদি হচ্ছে আমাদের মাদারবোর্ডের ভিডিওটা দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে পারেন এইখানে। আর হচ্ছে যদি আপনারা 4060 আর ARC 770 একটা মারামারি দেখতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে পারেন, ভিডিওগুলো পেয়ে যাবেন। তো গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।